নমস্কার, আমার নাম গৌরব চট্টোপাধ্যায় বা গাবু। ওয়েলকাম টু লাইভ ফ্রম হিন্দুস্তান। এটা হচ্ছে হিন্দুস্তান রেকর্ডসের একটা নতুন প্রচেষ্টা, যেখানে আমাদের এখানকার সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যাদের কাজ ফিল্মসের উপর ডিপেন্ডেন্ট নয়, যারা নিজেদের কাজ করে চলেছেন, তাদেরকে আরও মানুষজনের সামনে নিয়ে আসার জন্য এই প্রচেষ্টা। তো আজকে আমার সাথে আছেন দেবদীপ মুখার্জি, যারা লাস্ট কিছু বছর ধরে আমাদের নতুন বাংলা গান পশ্চিমবঙ্গে যা হচ্ছে, যারা রেগুলারলি শোনেন, সবাই দেবদীপের কথা জানেন। ওর অনেকগুলো কাজ বেরিয়েছে এবং ওর অনলাইন প্রেজেন্সও অনেকটা আছে। ওর বেশ কিছু ভিডিও খুব ভাইরাল হয়েছে। এখন আমাদের এখানকার বাংলা গানে যে কজন সিঙ্গার সং রাইটার্স কাজ করছেন, তার মধ্যে ডেফিনেটলি অন্যতম একজন হচ্ছে দেবদীপ। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আর কি বলি, দেবদীপের সাথে আমার আলাপ বহুদিনের। যখন দেবদীপ শিলাজিৎদার সাথে গিটার প্লেয়ার, ওই সময়টা আমাদের একসাথে মিক্স ব্যাগের শো হলো সময়, এবং প্রচুর অনেক আনন্দের অনেক সময় কেটেছে আমাদের। সেই গল্পগুলো না হয় পরেই আমরা করবো, সামনাসামনি কখনো দেখা হলে। সবার আগে যেটা জানতে চাইবো দেবদীপ, সেটা হচ্ছে, যদি কেউ বলে হোয়াট ইজ ইউর মোটো ইন লাইফ? আচ্ছা, ছোটবেলা থেকে ওরকম ভাবে কোনোদিন ভাবিনি যে গানই গাইবো। বা প্রথম দিকটা শুরু হয়েছিল একদম ওই লাল সুতো নীল সুতো, তারপরে হেঁটে যাচ্ছি ভালো লাগছে এই ধরনের লিরিক দিয়ে। তো সেই ট্র্যাশগুলোকে ফেলতে 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 গিয়ে তারপরে কিছু গান তৈরি হলো, যেমন স্বপ্ন রঙের মেয়েটা, তুমি কে, অথবা হয়নি আলাপ, এই মতো গান তৈরি হলো। বাকি এখন আমার যে মোটোটা তুমি বলতে পারো যে মিউজিক শিখে যাওয়াটা আমার মেন মোটো। যে শেষ দিন পর্যন্ত কারোর থেকে বা নেচারের থেকে বা নিজের থেকে যা যা ভালো আমাকে ইন্সপায়ার করে সেগুলোর থেকে শিখে আগামী দিনটাতে প্র্যাকটিস করা। যদি আমার একটা কোনো একটা জিনিস থেকে আমি উপকৃত হই, সেটা যদি অন্য কারোর সঙ্গে শেয়ার করলে যদি তার ভালো লাগে, সেই ভালো লাগাটুকু তার সঙ্গে শেয়ার করা, এটাই আমার মেন মোটো। গান বাজনার শুরুটা কিভাবে? প্রথম ব্যান্ডের গান শুনলাম হচ্ছে নবেন্দু আমাকে একদিন ডেস্ক বাজিয়ে জোনাকিটা গাইছিল। আচ্ছা, শিলাইদের জোনাকিটা। আর ও গাইছে জোনাকিটা জ্বলছিল মিটে মিটে সন্ধ্যের কাঁচা ধারে। এই যে লিরিকটা বন্ধ হয়ে গেল এখানটাতে, তারপরে শুধু মিউজিকটা কন্টিনিউ হচ্ছে, ওই ডেস্ক বাজিয়ে এটা করছিল। আমাকে এটা খুব হন্ট করলো যে একটা গান চলতে চলতে হট করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটা কোথা থেকে শুরু হচ্ছে। তো আমি ওর থেকে ক্যাসেটটা চাইলাম। আমাকে প্রথম দিল 𝒊𝒏𝒅𝒖𝒔𝒕𝒊𝒏𝒅 প্রেম যে ক্যাসেটটা, আমি গোটা অ্যালবামটা মুখস্থ করে ফেললাম। তো এইভাবে শিলাজিৎদার গান শোনা শুরু। তারপরে নচিকেতা বলো, আর সুমন বলো, অথবা অঞ্জন দত্ত বলো, এবং বাকি আমাদের মানে বাংলা ব্যান্ড যাবতীয় শোনা শুরু হলো। তারপরে শেখা শুরু হলো হচ্ছে সরোদ। কেন সরোদের মতো একটা ইনস্ট্রুমেন্ট? তার কারণ হচ্ছে যে যদি আমি একটা শক্ত জিনিস নিয়ে শিখি, তাহলে আমি বেশি মনটা দেবো। তারপরে আস্তে আস্তে নিজের গানগুলো বানানো শুরু হলো। আমার ফার্স্ট বেসিক অ্যালবামের নাম হচ্ছে স্বপ্ন রঙের মেয়েটা। আমরা সেই সময়তে এমন একটা পড়েছিলাম যে সিডি বন্ধ হয়ে যাচ্ছে, ক্যাসেট উঠে গেছে, আর সমস্তটাই ডিজিটাল হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছিলাম না যে কোনটা আমাদের করা উচিত। সবসময়তেই মনে হতো যে ক্যাসেটের আমলে যদি এই গানটা বেরোতো না, তাহলে হয়তো একটু ভালো হতো, সিডির আমলে যদি এই গানটা বেরোতো না, তাহলে ভালো হতো। কিন্তু আদপে ওরকম জিনিসটা নয়, তুমি তোমার কাজটা করে যাও, সেটা মানুষের সময় মতো নেবে এবং মানুষের সময় মতো। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ দেখেছিলাম এই টপিকটা যখন উঠলো, শঙ্কর এহসান লয়ের, যে ওখানে বলছিল ওরা যে কাজ করে যাও, বাট মেক শিওর কোয়ালিটি কাজ করছো। যদি তুমি টানা কোয়ালিটি কাজ করতে থাকো, কোনো না কোনো ইউ আর বাউন্ড টু গেট রেজাল্টস। মানে সেটা যেভাবেই হোক, যতদিনই লাগুক, বাট জাস্ট কোয়ালিটি দিয়ে যাও। নিজের জন্য কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজের জন্য কাজ করলে এবার সেটার সাথে অনেককে হয়তো রিলেট করতে পারলো, এবং তাদের কাছে মনে হলো যে এটা তাদের আপন। এটা একটা খুব বড় ব্যাপার। সো এই যে তোর মিউজিক করা নিয়ে বাড়ি থেকে সাপোর্ট কিরকম? তোর কি আদৌ বাড়িতে মিউজিকের চর্চা আছে না, নাকি তুই প্রথম? কিভাবে সেটা? কেউ ভাবেনি আমাদের বাড়ি থেকে একটা মিউজিশিয়ান। তো ক্লাস 12-এর পরে যখন দেখলাম যে গান বাজনা শেখার তখন একটা স্কোপ ছিল, তাই শরৎটা নিয়ে ভর্তি হওয়া গেছিলো। সবাই জিজ্ঞাসা করছিল যে খেতে পাবো কিনা। তো এই মানে অদ্ভুত একটা প্রশ্ন এবং একটা অদ্ভুত একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছিল ভেতরে ভেতরে। আমি বললাম যে কিন্তু সবাই তো খেতে পায়, কিন্তু খেতে পাওয়ার জন্যই কি শুধু কাজ করব, নাকি আর অন্য কোনো পারপাস থাকবে? তারপরে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে কাক, পাখি
এবং অন্যান্য পৃথিবীতে আরও অনেক রকমের জন্তু জানোয়ার রয়েছে যাদের চাকরি করতে হয় না বা অন্য কোনো ইয়েতে হয় না, তারা খাবারটা ঠিক পেয়ে যায় বা জোগাড় করে নেয়। তো লেটস বি ন্যাচারাল এবং সেই মানে সাবলীল বেঁচে থাকাটাকে সাপোর্ট করে আগামী দিনে যা যা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করো এবং বাকি যেটা মনে হচ্ছে না রিজেক্ট করা সেটাকে রিজেক্ট করে দিয়ে আগামী দিনগুলোতে এগোতে হবে। যখন স্বপ্নরঙের মেয়েটা হলো, হয়নি আলাপ হলো, তারপরে যখন হিন্দুস্তান রেকর্ডসের স্টুডিওটায় ডাকলো, সে যে কি আনন্দ, সে যে কি আনন্দ হয় ভেতরে। একটা হেরিটেজ, এখানে এসে সময় ঘন্টার পর ঘন্টা কেটে যায়। ইনফ্যাক্ট এটা যারা এখানে আসেননি, মানে এটা আমরা বলে বোঝাতে পারবো না যে এখানে যে কি কি জিনিস আছে আর কত ইতিহাস আছে, এটা এটা কিন্তু ইনক্রেডিবল একটা ব্যাপার। হ্যাঁ, মানে 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 এই স্টুডিওটার প্রত্যেকটা জিনিসের বয়স আমাদের থেকে বেশি। অফকোর্স বরাবরই আমি একটা জিনিস বলতে শুনেছি সবাইকে যে এখন আর সেরকম বাংলা ব্যান্ডের সব কিছু নেই নাকি, হ্যাঁ সবাই এখন আর ওরা শো টো করে না নাকি, সব মানে তাদেরকে এইটাই আমার বলার যে শো হয়, পারফরমেন্স হয়, ভিড়ও হয়, হ্যাঁ ভিড়ও হয়, কিন্তু হয়তো আপনি আপনার ব্যস্ততা বা আপনার সুযোগ সুবিধা অনুযায়ী সেইটা পর্যন্ত হয়তো রিচ করতে পারছেন না। একটু এখন মিডিয়ামগুলো বদলেছে, সেই জন্যে একটু চোখ কান খোলা রাখবেন, ফেসবুকে বা অন্যান্য ইয়েতে আপনারা খবর পাবেন। ইনফ্যাক্ট এই কথাটা যেটাও বললো সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলি সবাইকে, যে যারা নতুন গান শুনতে চান, যারা বলেন নতুন বাংলা গান কি হচ্ছে, বা সেটা ব্যান্ড হোক, একজন সোলো আর্টিস্ট হোক, যেই হোক, যদি চান আগের মতো আপনার কাছে সেটা পৌঁছে যাবে না, আপনাকে একটু খুঁজতে হবে। একটু হালকা খুঁজলেই কিন্তু প্রচুর নতুন কাজ পাওয়া যায়। এবার ওই এফর্টটা নিতে হবে। আই গেস এটা এখন দর্শকদেরও একটা দায়িত্ব কোথাও ডেফিনেটলি, যে তাদেরও কিন্তু নতুন কাজ খুঁজে নিতে হবে, কারণ নতুন কাজ হচ্ছে, নতুন কাজ চারিদিকে খুব ইজিলি অ্যাভেলেবল আজকে। ইট জাস্ট মাইট সারপ্রাইজ ইউ, কারণ নতুন অনেকে এত রকমের কাজ করছে। অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে একটা খুব, যেহেতু বেরিয়ে লাইভ শো করা, এক গাদা লোক হওয়া এটা সম্ভব না, অবভিয়াসলি এখন ডিজিটাল কনসার্টসগুলো একটা খুব বড় রোল প্লে করছে অনেকের একসাথে হয়ে। এবং ঠিক ওইভাবে দেখলে আজকে লাইভ ফ্রম হিন্দুস্তানটা, এই শোটা যদি আমরা দেখি, এটা অলমোস্ট লাইক আগেকার দিনে যেরকম হতো। এখন এটা যে আবার করে মানে যে লাইভ পুরো ব্যাপারটা হবে, এবং লাইভ ফ্রম হিন্দুস্তান যে শোটা, সেটা মানে সেটা সেই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করছে যে একটা লাইভ মিউজিক এবং সেখানে যা যা ইনস্ট্রুমেন্ট বাজছে ওই মুহূর্তে বাজানো হচ্ছে এবং তাদেরকে রেকর্ড করা হচ্ছে। এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং, যে মানে ওয়ান টাইম তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে এবং তুমি ওয়ান টাইমে তুমি যা যা করতে পারছো, এটাই এখানে আমরা পারফর্ম করছি এবং এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং তারা দেখছে, তাদের রিয়াকশনটা আমরা হয়তো অনলাইন পাবো, সেটা সেই মুহূর্তে কি হচ্ছে। আই মিন এটা একটা খুব, এটা মজার ব্যাপার হচ্ছে যে এইটা একটা খুব পুরনো জিনিস একটা নতুন ভাবে আবার ফিরছে, যে সবাই একসাথে বাজাচ্ছে এটা স্টুডিওর মধ্যে, নতুন ভাবে ফিরছে বিকজ ওটাকে ফিল্ম করা হচ্ছে এবং অনলাইন সেটা লোকজন পাচ্ছে। তো যেরকম ওই বলছে আবার 360 ডিগ্রি আমরা আবার পিছনে চলে যাচ্ছি, পাস্টে চলে যাচ্ছি, কিন্তু পাস্টে চলে গিয়ে একটা ফিউচারিস্টিক কিছু করছি বা প্রেজেন্টের জন্য জিনিস করছি। এই শোটার জন্য যে দুটো গান করেছিস, একটু প্লিজ ওই দুটো নিয়ে যদি একটু কথা বলা যায়। একজনের জন্য লিখেছিলাম এই গানটা। কোন বন্দরে মালহার অলংকরণ তাকে বলবার মতো, এই রাতের অস্ত্র কথা ধারালো ধারে নিউড়িয়ে দিয়েছে, ছুঁয়ে ডানার পালকটুকু হাওয়ার মেরুন কোথা পালাই বলো তো, তার মনে হারমোনিয়ামের বারুদ কবে ফুরিয়ে গিয়েছে, উড়ো ধোঁয়ার চিঠিরা উড়ো ধোঁয়ার চিঠিরা তার মনের খবর রেখে রাস্তা গোলাপি, আলপনা ঘেটে যায় চোখের ঠুনকো নদী টুকরো আঙিনা, এই অন্তরিক্ষ জুড়ে তার কটাক্ষ আহা আয়না খোরাকি, তার মনে আর কোনো রামধনু ছিল কিনা সত্যি জানি না। তো এই গানটা লেখা হয়েছিল সম্পূর্ণ একটা অন্যের জন্য। তারপরে তার মনে হলো যে
বললো যে এটা একটা কিরকম টাং টুইস্টারের মতন গান। আমি বললাম তো তো উনি নিলেন না। তো আমি বললাম ঠিক আছে, আমি বললাম যাক আমার একটা গান নিজের জন্য রইল। হ্যাঁ, তো এইভাবেই না অনেক অনেক গান শুরুর দিকে লেখা হয়েছে এবং রয়ে গেছে সেগুলো আমার কাছে। মহাকাশের কথাটা নিজের জন্যই লেখা হয়েছিল। এতদিন বাদে যখন মহাকাশের কথাটা করার সুযোগ পেয়েছি, তখন সবাই মিলে ঠিক করলাম যে না, মহাকাশের কথাটা করব। এবং আমার মনে হয় যে পরবর্তীকালে গাইতে গিয়ে মানে একটা স্ট্যান্জা, মানে এই মহাকাশের কথা একটা জায়গা রয়েছে খুব ইন্টারেস্টিং। মন দিয়ে মন খারাপের থেকে ভালো কিছু হলো না, মনের কথাটি তুমি রেখে দিও, মনে তাকে বলো না। মন দিয়ে মন খারাপের থেকে ভালো কিছু হলো না, মনের কথাটি নিয়ে ঘাটিও না, সত্যি তাকে কিছু বলো না। জ্বরে গা পুড়ে ছাই তুমি মনে মনে অত জ্বলো না, জ্বরে গা পুড়ে ছাই তুমি মনে মনে অত জ্বলো না। মনটা শক্ত করো কিচ্ছু হয়নি, অতটা মোমের মতো গোলো না গোলো না। এই পোর্শনটা আমার মানে এখানে রেকর্ড করব বলে এবং গানটাকে একটুখানি অন্য চেহারা দেব বলে রেকর্ড, মানে সেটা বানানো। তো দুটো সময় দাঁড়িয়ে দুটো একটা গানকে দুটো রকম, মানে একটা গানকে একটু ইম্প্রোভাইজ করা, এবং এটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। মহাকাশের কথা নিয়ে যদি আরেকটু ডিটেইলে আরেকটু বলিস। বেসিক্যালি পাকামো আর কি, আর কিছুই না। যে যে আমি যদি একটু পাকা পাকা কথা বলতে পারি তাহলে সবাই বেশ বলবে বাবা হেভি 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 হয়েছে। শেষ দিকে যে মেইন যে কোরাস লাইনটা, সেটা হচ্ছে যে সবার প্রথমে মন খারাপ বানালাম আমরাই, সবার প্রথমে ভালোবাসা বানালাম আমরাই। এবার আমরাই ভালোবাসা এবং আমরাই মন খারাপটা বানাচ্ছি, এবং গোটাটাই আমাদের তৈরি করা। সো আমরা যখন ভাবি যে না আমার এরকম হলো কেন, আমি কেন এত কষ্টের মধ্যে আছি, আমার কেন আবার একটা ভালো লাগা হলে যে আজকে খুব দিনটা ভালো, বুঝতেই পারছি না কেন ভালো লাগছে। গোটাটাই নিজের মাথার মধ্যে বসিয়ে রেখেছি এবং কিছু ভালো প্র্যাকটিস কিছু খারাপ প্র্যাকটিস মাথার মধ্যে তৈরি করে রেখেছি, যার মধ্যে দিয়ে আমি বলতে পারছি যে না আজকে আমার ভালো লাগছে, এবং সেই তার বাইরে কোনো কিছু হলেই মনে হচ্ছে যে ভালো লাগছে না। আজকে আমরা দুজনে একসাথে আড্ডা মারলাম, সবাই দীপদীপের গান শুনলাম। আমি শিওর আমাদের ওপারে যারা আছেন তারা অতটাই এনজয় করেছেন। অ্যাকচুয়ালি আমি শিওর আরও বেশি এনজয় করেছেন পুরো ব্যাপারটা, আমাদের আড্ডা এবং অফকোর্স গানগুলো খুব ইম্পর্টেন্ট সবচেয়ে। তো এটাই বলতে চাই যে লাইভ ফ্রম হিন্দুস্তান এরমই একটা শো, যেখানে আপনারা যদি রেগুলারলি ফলো করেন যে এই শোটা, আপনারা কিন্তু প্রচুর নতুন গান শুনতে পারবেন, প্রচুর আর্টিস্টের তার নিজস্ব কথা শুনতে পারবেন, প্রচুর আর্টিস্ট ব্যান্ডসদের, এবং এটা অনেকদিন ধরে এরকম একটা শোর ডেফিনেটলি দরকার ছিল। এটা আমাদের বিরাট একটা পাওয়া। ঠিক। এবং আমি অনেকগুলো মানুষকে আমার থ্যাংক ইউ দেওয়া। প্রথমত হচ্ছে আমার দর্শকরা, এবং যারা আমাকে ভালো বলে অ্যাজ ওয়েল অ্যাজ যারা আমাদের খারাপ বলে। খুব ইম্পর্টেন্ট, খারাপটা বলে। শুধু দেবদীপ দা তোমার গান কি ভালো বলে চলে গেলে হয় না, খারাপগুলো জানতে পারলে আগামী দিনে নতুন গান লেখার সময় ইমপ্রুভ করতে পারি। আর অতি অবশ্যই যারা আমাকে ডেকেছেন এই শোটা করার জন্য, অতি অবশ্যই গাবুদার কাছে থ্যাংক ইউ। আশা করি আগামী দিনে এরকম আরও মজার মজার জিনিসপত্র হবে, এবং এই শোটা আগামী দিনে দিনের পর দিন চলুক, নতুন শিল্পীরা উঠে আসুক তাদের ভালো ভালো কাজ নিয়ে, এবং গান বাজনা চলতে থাকুক। তাহলে সেই কথাই রইল, সবাই দেখতে থাকুন লাইভ ফ্রম হিন্দুস্তান। আমরা শিগগিরই আবার ফিরবো আরেকজন আর্টিস্টকে নিয়ে, আরেকজন অ্যাক্টকে নিয়ে, তার গান শুনবো এবং তার কথা শুনবো।